গোটা দেশের দিকে দিকে এখন পেহেলগামে জঙ্গি হানার পর একটাই নজর, চারদিকে যে নজর, গোটা দেশের পাকিস্তানের বিরুদ্ধে কি পদক্ষেপ করে ভারত। চারটে চতুষ্কোণ নিয়ে আমি অভিক বসু। প্রথমেই আপনাদের জানাই যে ওড়িশা থেকে উত্তরপ্রদেশ, মেঘালয় থেকে মধ্যপ্রদেশ বা কেরালা থেকে কর্ণাটক, পাঞ্জাব থেকে পশ্চিমবঙ্গ, প্রত্যেক রাজ্যকে এবার দেশের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে পাকিস্তানিদের চিহ্নিত করতে হবে। তার কারণ 22শে এপ্রিল এই ঘটনা সামনে আসার পর 24 ঘন্টার মধ্যেই 23শে এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠক করার পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে 48 ঘন্টার মধ্যে পাকিস্তানিদের দেশ ছাড়তে হবে। আর তাই আরো একবার আপনাদের জানাই যে ওড়িশা থেকে উত্তরপ্রদেশ, পাঞ্জাব থেকে পশ্চিমবঙ্গ, কেরালা হোক বা কর্ণাটক বা মেঘালয় থেকে মধ্যপ্রদেশ, প্রত্যেকটা রাজ্যে পাকিস্তানি নাগরিক কারা রয়েছেন চিহ্নিত করতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে সব রাজ্যকে, রাজ্য সরকারকে সহযোগিতা করতে হবে, চিহ্নিত করতে হবে পাকিস্তানি নাগরিক যারা আছে যত দ্রুত সম্ভব তাদের এ দেশ ছাড়তে হবে। তার জন্য পদক্ষেপ গ্রহণ। সব রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজ নিজ রাজ্যে থাকা সমস্ত পাকিস্তানিকে চিহ্নিত, তাদের দ্রুত পাকিস্তানে ফেরানোর জন্য ইতিমধ্যেই প্রক্রিয়া শুরু। আরো একবার আপনাদের জানাই, বারংবার গোটা দেশের কাশ্মীর থেকে কন্যাকুমারী এই উদাহরণ আমরা দিই, আর এই কাশ্মীর ভূস্বর্গ এবার রক্তাক্ত। 26 জন নিরীহ পর্যটককে যেভাবে বেছে বেছে খুন করলো জঙ্গিরা, তারপর ভারত কখন করবে প্রত্যাঘাত, নজর রয়েছে প্রত্যেক মুহূর্তে। এই আঘাতের যোগ্য জবাব কিভাবে হবে এবং তারই একটা প্রক্রিয়া কৌশল পাকিস্তানি নাগরিকদের চিহ্নিত করার জন্য দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছে ইতিমধ্যেই সেই বার্তা পাঠিয়ে দিয়েছেন। বার্তা একেবারে দেশের উত্তর থেকে পূর্ব, দক্ষিণ, পশ্চিম সব প্রান্তে, আসাম থেকে অরুণাচল, ওড়িশা থেকে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ থেকে মেঘালয়, পাঞ্জাব থেকে পশ্চিমবঙ্গ, কেরালা হোক বা কর্ণাটক, প্রত্যেকটা রাজ্যে পাকিস্তানি নাগরিক কারা রয়েছেন, কেন রয়েছেন, কতদিন আছেন, কিভাবে রয়েছেন, কতদিনের বৈধ ভিসা নিয়ে তারা এদেশে রয়েছেন, কি কারণে রয়েছেন, কোনো আর উত্তর প্রয়োজন নেই। উত্তর দেবে ভারত এই জঙ্গি হানার, আর তার পাশাপাশি এই পাকিস্তানি নাগরিকদের দেশে ফেরানোর প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার অন্তর্গত প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে বার্তা, স্বরাষ্ট্র মন্ত্রকের বার্তা, পাকিস্তানে পাঠানোর ব্যবস্থা করার বার্তা, সব রাজ্যকে সহযোগিতা করার অনুরোধ স্বরাষ্ট্র মন্ত্রকের। কড়া জবাব দেবে ভারত। প্রত্যেক মুহূর্তে নজর রয়েছে নৌবাহিনী, বিমান বাহিনী অর্থাৎ বায়ুসেনা, নৌসেনা এবং একই সঙ্গে স্থলবাহিনী, স্থলসেনা, আর্মি, এয়ারফোর্স, নেভি, তারা প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যেই মহড়া শুরু হয়েছে, প্রত্যেক মুহূর্তে আপনাদের আপডেট জানাচ্ছি। আর তার পাশাপাশি যেমন 2024-এর অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর আপনারা জানেন বাংলাদেশ অশান্ত পরিস্থিতির পর বাংলাদেশি নাগরিকদের অনুপ্রবেশ নিয়ে শোরগোল পড়েছিল সীমান্তবর্তী এলাকাগুলো, অর্থাৎ এ বাংলা, ওড়িশা, অসম, ত্রিপুরা, বিভিন্ন সীমান্তবর্তী ভারত বাংলাদেশের সীমানা, সেখানে নজর ছিল। আর এবার নজর পাকিস্তানি নাগরিকরা তারা কোথায় রয়েছে, এ বাংলায় নয় এ গোটা দেশের বিভিন্ন প্রান্তে। তার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই 48 ঘন্টা সময়সীমা বেঁধে দেওয়া হাই কমিশন থেকে কর্মী সরিয়ে নেওয়া থেকে শুরু করে সিন্ধু জলবন্টন চুক্তি বাতিল থেকে শুরু করে সীমান্ত ওয়াঘা, আর্টারি, বর্ডার সিল এবং একই সঙ্গে ভিসা, পাসপোর্ট, তার ওপরে নিষেধাজ্ঞা। আর এবার প্রত্যেকটা রাজ্যকে কড়া নজর দিতে হবে, সহযোগিতা করতে হবে দেশকে। তার কারণ দেশের অভ্যন্তরে যে পাকিস্তানি নাগরিক যে নাশকতা পাকিস্তানের মদতে জঙ্গিরা করেছে বলে আর কোনো সংশয় নেই, সংশয়ের অবকাশ নেই। সেখানে দাঁড়িয়ে কি পদক্ষেপ, সর্বশেষ স্বরাষ্ট্র মন্ত্রকের কি সিদ্ধান্ত, জানবো দিল্লি থেকে ইন্দ্রাণী দাশগুপ্ত রয়েছেন ফোনে। ইন্দ্রাণী, দেখো, আজকে যেটা সূত্রের মাধ্যমে আমরা জানতে পারছি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রত্যেকটি রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে আলাদা আলাদা ভাবে কথা বলেছেন এবং তাদের অনুরোধ করেছেন যে তাদের রাজ্যে যতজন পাকিস্তানি নাগরিক আছে, সরকারের যে নির্দেশ অর্থাৎ 27 তারিখের মধ্যে সমস্ত পাকিস্তানি নাগরিককে ফেরত যেতে হবে এবং যারা মেডিকেল ভিসা নিয়ে আছেন তাদের 29 তারিখের মধ্যে ফেরত যেতে হবে পাকিস্তানে, এই বিষয়টি যেন তারা নিশ্চিত করেন। অর্থাৎ তাদের রাজ্যে যে সমস্ত পাকিস্তানি নাগরিকরা আছেন তাদের দ্রুত দেশে ফেরানোর ব্যবস্থা করে যাতে রাজ্য সরকারগুলি এই জন্য অনুরোধ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবং সেক্ষেত্রে যে সমস্ত রাজ্যগুলোতে বেশি পাকিস্তানি নাগরিক আছেন সেই সমস্ত রাজ্যগুলোকে বেশি সচেষ্ট হতে বা অতিরিক্ত কাজ করারও কিন্তু নির্দেশ এক প্রকার দিয়েছেন অমিত শাহ বলেই আমরা জানতে পারছি। একেবারেই ধন্যবাদ ইন্দ্রাণী দাশগুপ্ত, বিস্তারিত জানালেন। এবং সব মুহূর্তে আমাদের নজর থাকছে চারটে চতুষ্কোণে, আমরা চারদিকে নজর রাখবো। তার কারণ জঙ্গি নাশকতায় যে প্রাণ গিয়েছে 26 জনে, তা 26-এ নয়, গোটা দেশের 140 কোটি মানুষের আজ আঘাত এনেছে বুকে। সেখান থেকে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের কি পদক্ষেপ এবং তার পরিস্থিতিতে কিভাবে মোকাবিলা হয়, কিভাবে পাল্টা প্রতিরোধ হয়, কিভাবে প্রত্যাঘাত হয়, ভারতের তরফ থেকে নজর রয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দী রয়েছেন। দেবাশিস বাবু, প্রথমে আলোচনায় একটা বিষয়ে এই মুহূর্তে CNN নিউজ রুমে
থেকে চারটে চতুষ্কোণ দর্শকরা যারা দেখছেন তাদের কাছে এই বার্তা দেওয়ার চেষ্টা করব 2024-এর অগস্ট আর 2025-এর এপ্রিল এই দুটোর মধ্যে এটাই মেল। তার কারণ 2024-এর অগস্ট থেকে আমরা শেখ হাসিনা দেশ ছাড়ার পর উত্তাল বাংলাদেশ এবং সেই বাংলাদেশের অশান্ত পরিস্থিতি ভারতকে একের পর এক লাগাতার হুমকি, এবং সেখানে আর বারবার আলোচিত হয়েছিল যে বাংলাদেশে ইউনূসের অন্তর্বর্তী সরকারের দোসর হচ্ছে পাকিস্তান। সেখান থেকে সেনা প্রশিক্ষণ থেকে শুরু করে পাকিস্তানের সঙ্গে সখ্যতা বজায় রাখার চেষ্টা করছিল বাংলাদেশ। আর 2025-এর এপ্রিলে এসে সেই পাকিস্তান চিরশত্রু, 1999-এর কার্গিল হোক, 71-এর মুক্তিযুদ্ধ হোক, 2019-এর পুলওয়ামা হামলা হোক, 25-এ এসে আবারও এক হামলা গোটা দেশের মানুষের ওপর আঘাত এনেছে। সেখানে দাঁড়িয়ে এই পাকিস্তানিদের চিহ্নিত করে দেশে থেকে বের করে পাকিস্তানে পাঠিয়ে দেওয়ার যে পরিকল্পনা স্বরাষ্ট্র মন্ত্রকের, এই সিদ্ধান্ত এবং তারপর সর্বশেষ যারা পদক্ষেপের খবর আপনি পাচ্ছেন, কি বলবেন? পরিস্থিতি কোন দিকে এগোচ্ছে? পাকিস্তানের মতো শত্রু মনোভাবাপন্ন রাষ্ট্রের কাছ থেকে, প্রতিবেশী রাষ্ট্রের কাছ থেকে আমরা ভালো কিছু আশা করিনি, করব না। অর্থাৎ পাকিস্তান নিজে সন্ত্রাসবাদী গ্রুপগুলোকে মদত দেয় এবং নিজে সন্ত্রাসবাদী কার্যকলাপের দ্বারা আক্রান্ত, এবং প্রতি বছরই পাকিস্তানে কয়েক হাজার লোক মারা যায় অভ্যন্তরীণ সন্ত্রাসবাদের জন্য। এবং সীমানা অতিক্রান্ত যে সন্ত্রাসবাদ, ক্রস বর্ডার টেরোরিজম, সেটা পাকিস্তান ভালোভাবেই পরিচালনা করে। ভারতের বিভিন্ন অংশে নাশকতামূলক কর্মকাণ্ড করেছে মানে বিগত বেশ কয়েক দশক ধরে, এবং সেই প্রমাণ পাকিস্তানের হাতে তুলে দিয়েছে ভারত, মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিয়েছে, ইউএন এর কাছে তুলে দিয়েছে। এখন লং একটা মানে ইন্টারভেলের পরে পাকিস্তান আবার এরকম একটা চরম নাশকতামূলক কর্মকাণ্ড করেছে পেহেলগাঁওয়ে। অর্থাৎ এই ঘটনার পরে ভারতের পক্ষ থেকে যেমন দ্বিপাক্ষিক ভাবে চাপ সৃষ্টি করে দেওয়া হয়েছে বিভিন্ন রকম, যেমন পাকিস্তানি নাগরিকদের চলে যেতে বলা হয়েছে, পাকিস্তানি দূতাবাসের কর্মীদের ফেরত যেতে বলা হয়েছে, এবং ডেকে পাঠিয়েছে দিল্লিতে পাকিস্তানের রাষ্ট্রদূতকে, এবং সম্মিলিত জাতিপুঞ্জের বিভিন্ন যে মেম্বার কান্ট্রিজ রয়েছে গুরুত্বপূর্ণ, আমেরিকা এবং রাশিয়া, ইসরায়েল, তারাও কিন্তু ভারতের পাশে থাকার বার্তা দিয়েছে। এই অবস্থায় ভারত যেটা ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রক, যে বিভিন্ন অঙ্গরাজ্যে ভারতের যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে যেখানে পাকিস্তানি নাগরিকরা রয়েছেন টুরিস্ট ভিসায় বা অন্য কোনো পারপাসে, তাদেরকে খুঁজে বের করা, চিহ্নিত করা এবং দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া সহায়তা করা। এরা তো অফিসিয়ালি যারা পাসপোর্ট ভিসা করে এসেছে পাকিস্তান থেকে, কিন্তু আমি চিন্তিত যারা পাসপোর্ট ভিসা না করে যে সমস্ত জঙ্গি তারা সীমানা অতিক্রম করে এখানে প্রবেশ করেছে। একটা হচ্ছে ওই কাশ্মীরের ওই সাইড দিয়ে যারা প্রবেশ করে বাংলাদেশ সীমানা দিয়ে প্রবেশ করছে, কারণ বাংলাদেশের সাথে সখ্যতা স্থাপিত হয়েছে পাকিস্তানের এখন, ফলে বাংলাদেশ ইজিলি ভিসা দেয় পাকিস্তানি নাগরিকদের। ফলে ওই জঙ্গিরা স্বভাবতই ভারতের সাথে দীর্ঘ যে সীমানা 4000 কিলোমিটারের মতো সীমানা, এখান দিয়ে বিভিন্ন ক্রস বর্ডার রয়েছে, সেখান দিয়ে তারা এখানে এসে নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাতে পারে। দ্বিতীয়ত আমাদের নেপালের সাথে ওপেন বর্ডার রয়েছে। আপনার এই কথা সূত্র ধরে আমি এটাই বোঝার চেষ্টা করব, বারংবার দেখা গিয়েছিল, আমরা বাংলাদেশের অশান্ত পরিস্থিতির সময় দেখেছিলাম, ছদ্মনামে নাম ভারিয়ে বিভিন্নভাবে ভুয়ো নথি তৈরি করে জাল পাসপোর্ট দিয়ে জাল নথি নিয়ে এদেশে বিভিন্নভাবে বিভিন্ন পরিচয়, বিভিন্ন পেশাকে আছিলায় বেছে নিয়ে এই ভারতে নাশকতা তৈরির চেষ্টা ছক বিভিন্নভাবে কষেছিল। ঠিক একইভাবে যে কথা আপনি বলছেন যে যারা বৈধভাবে পাকিস্তানি নাগরিক, তারা নথিপত্র দিয়ে এদেশে এসে রয়েছেন, তাদেরকে 48 ঘন্টার মধ্যে দেশ থেকে পাকিস্তানে ফেরত পাঠানোর তৎপরতা হলেও যারা ছদ্মনামে নাম ভারিয়ে নাশকতার ছক কষার জন্য কৌশলে এদেশের মধ্যে রয়েছেন, তাদের চিহ্নিত করার ক্ষেত্রে তো এই স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকার পাশাপাশি ইন্টেলিজেন্সের, ভারতের গোয়েন্দা বিভাগের একটা বড় পদক্ষেপ, বড় ভূমিকা প্রয়োজন দেবাশিস বাবু। একদম, আমি একমত আপনার সাথে, এবং এর মধ্যে একটা কোঅর্ডিনেশন দরকার। অর্থাৎ রাজনীতি ভুলে রাজ্য সরকারগুলো কেন্দ্রীয় সরকারের বিভিন্ন এজেন্সির সাথে রাজ্য সরকার এজেন্সিগুলো মিলেমিশে কাজ করার প্রয়োজন, এবং স্থানীয় মানুষজনের সহায়তা প্রয়োজন। কারণ যারা ধরুন বেনামে বাড়ি ভাড়া নিয়ে আছেন বিভিন্ন গ্রামাঞ্চলে বা আধা শহর অঞ্চলে, তারা বিভিন্ন বাড়ি ভাড়া নিয়ে থেকে নাশকতামূলক কর্মকাণ্ড করে, এবং কলকাতার নিউ টাউন, রাজারহাটেও এরকম ঘাঁটি প্রচুর রয়েছে। বারাসাত বর্ডার সংলগ্ন এলাকায় মালদাতে পাবেন, মুর্শিদাবাদে পাবেন, অনেক সংখ্যক পাবেন, এবং এখানে লোকাল পলিটিশিয়ানদের একটা মদত থাকে এবং তাদের সহযোগিতা ছাড়া এটা করতে পারে না। তবে এখানে রাজনীতির ঊর্ধ্বে উঠতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে সমস্ত ধরুন ভারতীয় নাগরিক তারা পাকিস্তানের হয়ে কাজ করছেন, পাকিস্তানের জঙ্গি হয়ে কাজ করছে, তাদেরকে আইডেন্টিফাই করা প্রয়োজন। সেই তথ্য বিভিন্ন রাজ্যের গোয়েন্দাদের কাছে থাকে, সে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের গোয়েন্দাদের কাছে আছে, বা না থাকলেও তারা তৎপর হয়ে থাকবে। কারণ পাকিস্তান যে স্ট্র্যাটেজি নিয়েছে সেটা হচ্ছে এতদিন পর্যন্ত সিমলা চুক্তি মানতো অফিসিয়ালি, এখন মানবে না বলছে। যে মুহূর্তে মানবে না তার সেই মুহূর্তে কোনো বাধা থাকবে না অফিসিয়ালি পাকিস্তানের এই জঙ্গিদের ভারতে আরো সাপ্লাই ঘটানোর ক্ষেত্রে। এবং তারা কিন্তু চেষ্টা করছে বাংলাদেশে, যেহেতু তাদের আইএসআই ঘাঁটি গেড়েছে এবং জঙ্গি তৎপরতা বৃদ্ধি পেয়েছে ওখানকার রেডিক্যাল ফোর্সের সাথে, তারা কিন্তু এই ইস্টার্ন পার্ট দিয়ে তারা কিন্তু ভারতকে চাপে রাখবে।
সুতরাং আমার মনে হয় যে পাকিস্তানের প্রতি এবং বাংলাদেশের যে সরকার রয়েছে এরা সন্দেহের ঊর্ধ্বে নয়, এদের দুতরফে কিন্তু আমাদের নজরদারি বাড়াতে হবে এবং স্থানীয় মানুষজন, স্থানীয় প্রশাসন, স্থানীয় পলিটিশিয়ান এবং রাজ্যের যে ইন্টেলিজেন্সের সাথে সমন্বয়ের ভিত্তিতে এগুলো একসাথে কাজ করতে হবে। কারণ নিজের দেশে যখন কোনো প্রান্তে আক্রান্ত হয় তার প্রভাব কিন্তু সারা দেশের মানুষ প্রভাবিত হয়। সুতরাং দেশের অন্য প্রান্তে বিস্ফোরণ ঘটলো আমার এখানে ঘটবে না, এর কোনো কিন্তু কারণ নেই। সুতরাং আমার মনে হয় এখন পাকিস্তানের বিষয়টি এমন ভাবে দেখা উচিত, যে সমস্ত এলাকা দিয়ে আমাদের ওপেন বর্ডার রয়েছে নেপাল সীমান্তে, সেখানেও নজরদারির প্রয়োজন। কারণ এর আগে একাধিক কেসে দেখা হয়েছে পাকিস্তানি নাগরিকরা নেপাল হয়ে পশ্চিমবঙ্গ এবং উত্তরপ্রদেশ, বিহারে প্রবেশ করেছে, ধরাও পড়েছে বিভিন্ন ইলিসিট অ্যাক্সের জন্য। আমার মনে হয় অন্যদিকে চোখ ঘোরানোর জন্য তারা হয়তো শুধু কাশ্মীরের দিকে একটা আঘাত করলো, কিন্তু তাদের কিন্তু মূল উদ্দেশ্য কিন্তু এন্টার ভারতবর্ষকে উত্তেজিত করা এবং সিকিউরিটিকে বিঘ্নিত করা। সুতরাং এই উপলক্ষে তারা কিন্তু অনেক জাল ছড়িয়েছে। আমার মনে হয় কোথায় কোথায় জাল ছড়ানো রয়েছে সেই বিষয়ে ইমিডিয়েটলি আমাদের ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক, আমাদের গোয়েন্দা দপ্তর, রাজ্য এবং কেন্দ্রের সকলকে সোচ্চার হয়ে কাজ করতে হবে। দেবাশিস বাবু, আমি এখান থেকে আরও একটা বিষয় একটু বোঝার চেষ্টা করব। 1999-এর কার্গিল যুদ্ধ, একবিংশ শতাব্দীতে ঠিক 20 বছরের মাথায় 2019-এ যখন পুলওয়ামা হামলা হলো, আর তারপর 2025-এ এসে এই প্রায় 26 বছরে সামরিক শক্তিতে ভারতের যে অগ্রগতি, তারপরেও পাকিস্তানের এই নাশকতা করার লাগাতার চক্রান্ত এবং ছক এবং এইভাবে জঙ্গি হানায় যে প্রাণ চলে গেল 26টা, তার প্রেক্ষিতে ভারত যে কড়া পদক্ষেপ নেবে ব্যাপারে কোনো সংশয় দ্বিধা নেই। পাকিস্তান এই গোটা পরিস্থিতি সামলানোর জন্য কোন কোন কৌশল অবলম্বন করতে পারে বলে আপনার পর্যবেক্ষণ? ধন্যবাদ, খুব ভালো গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। দেখুন, পাকিস্তান দুভাবে আমাদের আক্রমণ করে, একটা হচ্ছে মিলিটেন্সি অর্থাৎ জঙ্গিদের দ্বারা, আর একটা হচ্ছে মিলিটারি দ্বারা। আমরা শুধু মিলিটারি টু মিলিটারি অ্যাকশনই করি। এখন পাকিস্তানের মতো রাষ্ট্র যার কোনো রিলেটিভ অটোনমি নেই, যার কোনো সম্মান নেই, সারা বিশ্বে টেররিস্ট স্টেট হিসাবে প্রতিষ্ঠিত, সেই দেশটি তাদের মানে ঘৃণ স্বার্থ চরিতার্থ করার জন্য অর্থাৎ হস্টেজ মানসিকতাকে সম্মান দিয়ে ভারতকে ধ্বংস করার জন্য, নিরাপত্তা বিঘ্নিত করার জন্য কি করতে পারে? এক হচ্ছে চাইনিজ সাহায্যটা প্রচুর পরিমাণে পাচ্ছে, সরাসরি চায়নার মতো মদত দেবে পাকিস্তানকে যেমন দিচ্ছে। দ্বিতীয়ত, পাকিস্তান চাইছে এখন বিশ্বের যে কোনো প্রান্তে যেখানে র্যাডিক্যাল ফোর্স রয়েছে, মধ্যপ্রাচ্যে সারা বিশ্বে রয়েছে, তাদেরকেও ভারত বিরোধিতায় উদ্বুদ্ধ করা, অর্থাৎ এখানে র্যাডিক্যাল ইসলাম আছে, পলিটিক্যাল ইসলাম যেটা রয়েছে সেটাকে মানে কার্যকরী করা, অ্যাক্টিভলি কার্যকরী করা, এবং বাংলাদেশকে কাজে লাগাবে। সেই ক্ষেত্রে বাংলাদেশের সেই সরকার অ্যান্টি ইন্ডিয়ান। সুতরাং এই 3 প্রক্রিয়ার মাধ্যমে তারা ভারতকে আঘাত মানে আনতে পারে, কিন্তু ভারত প্রস্তুত। এখন আমাদের সামরিক শক্তি নিয়ে কোনো চিন্তা নেই, কিন্তু আমাদের যেটা চিন্তা সেটা হচ্ছে তারা তো নাশকতামূলক কর্মকাণ্ড এমনি করে না, লোকাল মানুষের সাথে যোগ সাজস্য করে। এই লোকাল মানুষজন, স্থানীয় মানুষজন ভারতের যতদিন পর্যন্ত তারা সাহায্য বন্ধ করবে ততদিন পর্যন্ত এই নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকানো যাবে না। একেবারে দেবাশিস বাবু, আমি এখান থেকে আরও একটা বিষয় আপনার কাছে জানতে চাইবো যে একদিকে নৌসেনার মহড়া, বায়ুসেনার প্রস্তুতি, আগামী সোমবার অর্থাৎ 72 ঘন্টাও সময় বাকি নেই, রাফাল নিয়ে নতুন আরও জোরালো চুক্তি ফ্রান্সের সঙ্গে, ভারতের হাতে সুখোই থেকে শুরু করে F-16 একের পর এক যে শক্তি রয়েছে, এই শক্তির পরিপ্রেক্ষিতে প্রত্যাঘাত বা গতকাল বিহারের মাটিতে দাঁড়িয়ে দেশের প্রধানমন্ত্রী যে বার্তা দিয়েছেন, সেখানে দাঁড়িয়ে আন্তর্জাতিক স্তর তাদের ভারতের এই ওপর হামলার পরিস্থিতির প্রেক্ষিতে তাদের কতটা সমর্থন থাকবে ভারত পাল্টা প্রত্যাঘাত করুক, এবং পাকিস্তানকে এই পরিস্থিতিতে রাজনৈতিকভাবে নয় আন্তর্জাতিক স্তরে কূটনৈতিকভাবে কারা মদত যোগাতে পারে আড়ালে আবডারে ভারতকে চাপ সৃষ্টির জন্য? দেখুন, সারা বিশ্ব পাকিস্তানের উপর বিরক্ত, কারণ মুম্বাইয়ে যখন হামলা হয়েছিল তারপরে ভারত প্রমাণ দিয়েছিল, পাকিস্তান প্রমাণিত, পাকিস্তানের জঙ্গি কাসবকে আমরা ফাঁসি দিয়েছি, এবং আমেরিকাও বলেছে পাকিস্তান সন্ত্রাসবাদী রাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন দেশগুলো বলেছে, ইউএনও তো বলেছি। এবং এই অবস্থায় কূটনৈতিকভাবে পাকিস্তানকে চাপে রাখছি একদিকে, আরেকদিকে হচ্ছে আমাদের যে সামরিক শক্তি, নৌ সেনা এবং বিমান বাহিনী যে শক্তি, সেটা পাকিস্তানের চাইতে অনেক গুণ বেশি। এটা ঠিক, পাকিস্তান ইসলামিক ওয়ার্ল্ডের মধ্যে অন্যতম শক্তিশালী সামরিক মানে ক্ষমতা সম্পন্ন রাষ্ট্র, কিন্তু ভারত থেকে অনেকটাই দুর্বল। এখন পাকিস্তানকে মদত দেবে চায়না, কিন্তু ভারতের পাশে রয়েছে রাশিয়া, রয়েছে আমেরিকার সাথে স্ট্র্যাটেজিক রিলেশনস রয়েছে আমরা, এবং আমেরিকায় কখনোই এই মুহূর্তে পাকিস্তানকে মদত দেবে না এই কারণ পাকিস্তান সন্ত্রাসবাদী রাষ্ট্র এবং ভারতের কোয়াড মেম্বার হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, এবং ভারত
দক্ষিণ এশিয়ার যে ইন্ডিয়ান ওশান লিটারাল স্টেট যেগুলো রয়েছে, মালদ্বীপস এবং মানে শ্রীলঙ্কাকে কনফিডেন্সে নিয়ে এসেছে, যাদেরকে পাকিস্তান মদত দিয়েছিল, যাদেরকে চায়না মদত দিয়েছিল। আমরা কিছুদিন আগে দেখলাম শ্রীলঙ্কায় যে হাম্বান্তোতা পোর্টে পাকিস্তান যৌথ নৌমরা করার সিদ্ধান্ত নিয়েছিল শ্রীলঙ্কার সাথে, সেটা কিন্তু বন্ধ করেছে শ্রীলঙ্কান সরকার। কোথাও একটা কনফিডেন্সে নিয়ে আসতে পেরেছে ভারত সরকার। অর্থাৎ দক্ষিণ এশিয়ার অন্যান্য যে দেশগুলো রয়েছে তাদেরকেও কিন্তু ভারত কনফিডেন্সে নিয়ে আসছে, ফলে পাকিস্তান কিন্তু তাদেরকে আর প্রভাবিত করতে পারবে না সহজে। এখন বাংলাদেশ আমাদের একটা হাতের বাইরে চলে গিয়েছে, নতুন সরকার না আসা পর্যন্ত কিছু বলতে পারছি না, কিন্তু বাংলাদেশের নৌ নিরাপত্তার অনেকটা ডিপেন্ড করে আমাদের উপর। এবং যেই পথে পাকিস্তান বাংলাদেশে যাবে মানে তাদের নৌবহর নিয়ে, সেখানে কিন্তু আমরা ৭১-এর যুদ্ধে দেখেছি কিভাবে ভারতের নৌসেনারা পরাজিত করেছে পাকিস্তানের যুদ্ধ মানে নৌজাহাজ গাজীকে। সুতরাং ভারত কিন্তু প্রস্তুত, আরো অনেক বেশি প্রস্তুত, এবং সেই প্রস্তুতির প্রতি মুহূর্তের ছবি আমরা রাখছি নজরের। সঙ্গে থাকুন দেবাশিস বাবু, দেবাশিস নন্দী আমাদের সঙ্গে রয়েছেন, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। আমি একবার কথা বলবো বিপ্লব চক্রবর্তী। ইতিমধ্যেই নবান্নের কাছে বার্তা এসছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে, পাকিস্তানিদের চিহ্নিত করতে হবে। প্রত্যেক রাজ্যের কাছে এই বার্তা গিয়েছে। বিপ্লব, কি খবর রাজ্য সরকারের কাছে যে বার্তা এসেছে তাতে কি উল্লেখ? বিপ্লব, কি খবর স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে রাজ্যের কাছে কি বার্তা এসেছে? একদমই, দেখো পেহেলগাঁওতে যে ভয়াবহ যে ঘটনা ঘটেছে, এবং বিশেষ করে আমাদের বাংলার ৩ জন সহ ২৬ জনের যে মৃত্যু হয়েছে, এবং এই ঘটনা নিয়ে কিন্তু আমরা দেখছি গতকালই হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী, এবং তিনি সুর চড়িয়েছেন কার্যত পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছে। এবং তারপরে আমরা দেখলাম যে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে একটি বার্তা দেওয়া হয়েছে, এবং পাকিস্তানিদের খুঁজে খুঁজে তাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর তরফ থেকে। এবং অমিত শাহ রীতিমতো বৈঠক করেন মুখ্যমন্ত্রীদের সঙ্গে, বিভিন্ন রাজ্য, শুধু বাংলা মুখ্যমন্ত্রী না, বাংলা মুখ্যমন্ত্রী সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। এবং সেই বৈঠকে তিনি সরাসরি জানিয়ে দেন যে পাকিস্তানিদের খুঁজে খুঁজে তাড়াতে হবে, অর্থাৎ যে রাজ্যে কোনো পাকিস্তানিদের থাকা চলবে না, কোনো পাকিস্তানি কোনো আছে সেটা খুঁজে বের করতে হবে, এবং খুঁজে বের করে তাদেরকে বের করে দিতে হবে, এবং ভারতে কোনো পাকিস্তানিদের থাকার যাবে না, তাদের তাড়াতে হবে, এমনটাই বার্তা দিয়েছেন। শুধু এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে না, সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীকে কিন্তু একই রকম বার্তা দিয়েছেন। একেবারে সেই নির্দেশ পৌঁছে গিয়েছে। অনেক ধন্যবাদ বিপ্লব চক্রবর্তীকে। আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দী। আর যে কথা আরো একবার আপনাদের জানাচ্ছি, কেরালা থেকে কর্ণাটক, পাঞ্জাব থেকে পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ হোক বা মেঘালয়, উড়িষ্যা হোক বা উত্তরপ্রদেশ, দেশের সব রাজ্যকে যে বার্তা দেওয়া হয়েছে, পাকিস্তানি যারা রয়েছে নাগরিক, তাদের প্রত্যেককে চিহ্নিত করতে হবে, এ দেশ ছাড়তে হবে পাকিস্তানিদের। তার জন্য সব রাজ্যকে চিহ্নিত করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে নির্দেশ। কিন্তু যারা পাকিস্তানি নাগরিক নয়, বৈধভাবে আসার পর যারা পাকিস্তানি কিন্তু কৌশলে গোপনে নিজেদের ছদ্মনামে ছদ্মবেশে দেশে লুকিয়ে রয়েছে সন্ত্রাস করার লক্ষ্যে, নাশকতা করার লক্ষ্যে, তাদের চিহ্নিত কিভাবে করা হবে, ভারতের গোয়েন্দা বিভাগ কতটা তৎপর হয়, সব নিয়ে ফিরবো। আর একই সঙ্গে সীমান্তে নিরাপত্তার ক্ষেত্রে স্বরাষ্ট্র সচিবের সঙ্গে বিএসএফ এর ডিরেক্টর জেনারেলের বৈঠক, সে খবরও জানাবো আপনাদের। ফিরে এলাম ৪টে ২৪ চারদিকে নজর, রক্তাক্ত ভূস্বর্গ আর পেহেলগাঁওয়ে এভাবে জঙ্গি হামলার পর এবার নজরদারি সীমান্তে। তার কারণ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ, এর আগে অশান্ত বাংলাদেশের সময় এই অনুপ্রবেশে জঙ্গিদের প্রবেশের যে আশঙ্কা করা হচ্ছিল, এবার একইভাবে সীমান্তে নজরদারির ক্ষেত্রে ইতিমধ্যেই গবিন মোহন কেন্দ্রের স্বরাষ্ট্র সচিবের সঙ্গে বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এর ডিরেক্টর জেনারেল দলজিৎ চৌধুরীর বৈঠক ইতিমধ্যেই হয়েছে। একদিকে বায়ুসেনা, নৌবাহিনী এবং একই সঙ্গে স্থলবাহিনী তারা যেমন প্রস্তুতি নিচ্ছে, সীমান্তে নজরদারির ক্ষেত্রে বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্সের কতটা আরও কড়া নজরদারি প্রয়োজন। তার কারণ ভারত পাক সীমান্ত থেকে শুরু করে বিভিন্ন সীমান্ত দিয়ে অনুপ্রবেশ, সেক্ষেত্রে দাঁড়িয়ে আজ কতটাই গুরুত্বপূর্ণ এই বৈঠক। সেই বৈঠকে যা জানা যাচ্ছে তাতে সীমান্তে আরও কড়া নজরদারি, এবং একই সঙ্গে পাকিস্তানি নাগরিক যারা ভারতে রয়েছে তাদের যেমন ৪৮ ঘন্টার মধ্যে দেশ থেকে পাঠিয়ে দেওয়ার জন্য পরিকল্পনা, পদক্ষেপ শুরু হয়ে গিয়েছে। একই সঙ্গে সীমান্ত থেকে যাতে আর কোনো রকম জঙ্গিদের অনুপ্রবেশের বিন্দুমাত্র ঘটনা না ঘটে, তার জন্য এই কড়া পদক্ষেপ। দেবাশিস নন্দী আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ আমাদের সঙ্গে রয়েছেন। দেবাশিস বাবু, এই সীমান্ত নিয়ে, সীমান্ত সমস্যা নিয়ে ভারত বাংলাদেশ ইস্যুর ক্ষেত্রেও যেমন আলোচিত হয়েছে, একই সঙ্গে পাকিস্তানের এই জঙ্গি নাশকতার পর সীমান্ত সুরক্ষা আরও কতটা জরুরি বলে এই মুহূর্তে মনে হচ্ছে, তার কারণে ইতিমধ্যেই স্বরাষ্ট্র সচিব এবং বিএসএফ এর ডিজির বৈঠক হয়েছে। দেবাশিস বাবু, সীমান্ত সুরক্ষা তো প্রয়োজন। একদিকে আমাদের দেখুন দু ধরনের নিরাপত্তা দিকে নজর দেওয়া প্রয়োজন। একদিকে জল নিরাপত্তা, যেটাকে আমরা মেরিটাইম সিকিউরিটি বলি, নৌ নিরাপত্তা, আরেকটা হচ্ছে সীমান্ত সিকিউরিটি, যেটা
মানে আমরা বর্ডার সিকিউরিটি যেটাকে বলি, ল্যান্ড বর্ডার। এবার ল্যান্ড বর্ডার তো দীর্ঘ, মানে আমাদের শত্রু তো একাধিক। এখন পাকিস্তান তো এমনি শত্রু, সে আবার অন্য দেশগুলোকে ভারতের শত্রু তৈরি করেছে, বাংলাদেশকে করেছে, নেপালকে করছে এখন। তো এই মানে দেশগুলোর প্রতি আমাদের নজরদারি করতে হবে, দীর্ঘ সীমানায় নজরদারি বাড়াতে হবে, যেখানে লুফোলস আছে সেগুলোকে আইডেন্টিফাই করতে হবে, কারণ জঙ্গিরা জানে কোন কোন এলাকা দিয়ে ইজিলি পাস করা যায়, মানে অস্ত্র, এবং তারা নিজেরাও মানে অতিক্রম করতে পারে সীমানা, তারা জানেন। এবং দ্বিতীয়ত হচ্ছে যে নৌ নিরাপত্তা। আমরা জানি যে মুম্বাইতে যে ঘটনা ঘটেছিল সেখানে কিন্তু আরব সাগর দিয়েই তারা এসেছিল জঙ্গিরা। কিন্তু আগামী দিনে এই যে গুজরাটে কচ্ছের রান এবং মুম্বাই, মহারাষ্ট্রের এই দীর্ঘ জলরাশি যেটা রয়েছে আরব সাগর, সেখান দিয়ে জঙ্গিরা আসতেই পারে। কারণ এর আগে আমরা দেখেছি, এটা ছাড়াও মালদ্বীপ থেকে তাদের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট দুর্নীতিগ্রস্ত, সে বছর দুয়েক আগে পালিয়ে মালদ্বীপ থেকে জলপথে বোট দিয়ে ভারতে আশ্রয় নেওয়ার চেষ্টা করেছে। এরকম মালদ্বীপে কিন্তু পাকিস্তানের নাশকতামূলক গোষ্ঠী রয়েছে, গ্রুপ রয়েছে বিভিন্ন ভ্যাকেন্ট আইল্যান্ডসে, এটা হাইলাইটেড করা হয় না ইউজুয়ালি মিডিয়াতে। সেখান থেকেও কিন্তু তারা বোটে করে ভারতবর্ষে আসতে পারে, দক্ষিণ ভারতে বা লাক্ষাদ্বীপে আসতে পারে। লাক্ষাদ্বীপকে নিরাপত্তা কিন্তু খুব জরুরি, কারণ লাক্ষাদ্বীপ মূল ভূখণ্ড থেকে দূরে। শুধুমাত্র আমরা হয়তো এই বর্ডার নিয়ে ভাবছি, তারা হয়তো ওদিকে লাক্ষাদ্বীপ আক্রমণ করলো, আন্দামানে আক্রমণ করলো, অর্থাৎ এই জল নিরাপত্তার বিষয়টিকে কিন্তু গুরুত্ব দেওয়া প্রয়োজন। তৃতীয়ত যেটা হচ্ছে ড্রোন হামলা কিন্তু পাকিস্তান চালাতে পারে, অর্থাৎ আকাশ পথেও কিন্তু আমাদের নজরদারি বৃদ্ধি করতে হবে। আর একেবারে আমি এখান থেকে একেবারে শেষ প্রশ্ন, যেমন পাকিস্তানি নাগরিকদের উৎখাত করার ক্ষেত্রে ভারতের কড়া পদক্ষেপ, তাদের এ দেশ ছাড়ার জন্য কড়া নির্দেশের পাশাপাশি ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যকে বার্তা দেওয়া হচ্ছে, একই সঙ্গে এই উগ্রপন্থীদের তাদের পাল্টা জবাব দেওয়ার ক্ষেত্রে ভারত কত দ্রুত কৌশল পদক্ষেপ নিতে পারে বলে সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী আপনি মনে করছেন? হ্যাঁ, ভারতের টিম তৈরি, ভারতের ইন্টেলিজেন্স মানে আরো অ্যাক্টিভলি, মানে তারা বুঝতে পেরেছে কোথায় ল্যাকুনা, তারা কাজ শুরু করে দিয়েছে। এবং ভারতের নৌবাহিনী, বিমান বাহিনী, সামরিক বাহিনী প্রস্তুত, এবং প্যারা মিলিটারি ফোর্সও প্রস্তুত। যেটার প্রয়োজন এখন সাধারণ লোককে মানে কনসাসনেস বাড়ানোর জন্য তারা বিভিন্ন রকম ভাবে বার্তা দিতে পারে থ্রু মিডিয়া, লোকাল যে অ্যাডমিনিস্ট্রেশন তাদের মধ্যে দিয়ে। কারণ সাধারণ নাগরিকদের সচেতন করার প্রয়োজন যে কোথাও কোন জায়গায় যাওয়া উচিত নয়, কোন জায়গায় আপনার সন্দেহভাজন কিছু দেখলে আপনার ইমিডিয়েটলি মানে ইনফর্ম করুন গোয়েন্দা দপ্তরে, ইন্টেলিজেন্সকে। অর্থাৎ সাধারণ মানুষের সাথে সমন্বয় করেই কিন্তু এই নিরাপত্তাকে, অভ্যন্তরীণ যে স্থল নিরাপত্তাকে সুনিশ্চিত করা সম্ভব। এবং সীমান্তবাসী যারা মানে অধিবাসী যারা সীমানে তাদের সাথে সমন্বয় রক্ষা প্রয়োজন। শুধুমাত্র মিলিটারি বা এয়ার মানে বর্ডার ফোর্স, সিকিউরিটি ফোর্স দ্বারা হবে না। একেবারে এই পরিস্থিতি কোন দিকে যায় আমাদের নজর থাকবে। অনেক ধন্যবাদ। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দী ছিলেন। এই পরিস্থিতি প্রতি মুহূর্তে কোন দিকে তার মোড় নেয় আমাদের নজর থাকবে, দিকে দিকে চারদিকে নজর থাকবে আমাদের। ভারতের অবস্থান, পদক্ষেপ, পাল্টা প্রত্যাখ্যাত কখন হয়। 4টে 24 এখানেই শেষ করছি। সব খবর আপডেটসের জন্য আপনাদের নজর থাকুক ক্যালকাটা নিউজে।